সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম এবং রাজশাহী থেকে আমাদের সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। আহসান, পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে যেমনটি আমরা জানতে পেরেছি, কারা ঘটিয়েছেন সেটি উদ্ধার করা গেছে কিনা এবং পুলিশ আসলে এই ব্যাপারটি নিয়ে কি বলছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, পুলিশ আসলে এই বিষয়টি নিয়ে কোনো কিছু বলতে রাজি হননি কোনো কারণে। আমরা আসলে এটা নিয়ে চট্টগ্রামের যে ১৬ এলাকায় চশমা হিলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেলের বাসায় যে হামলা হয়েছে, এটি নিয়ে আসলে তার মাতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সঙ্গে কথা বলছে। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে একেবারে অতর্কিত এই হামলাটি চালানো হয়েছে এবং তিনি বলছেন যে এই হামলায় যারা জড়িত ছিল তাদেরকে তিনি স্বচক্ষে দেখেছেন এবং তার কাছে মনে হয়েছে এটা কেউ আসলে শিক্ষার্থী নয়, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত আছেন, যারা আজকে আর কয়েকদিন ধরে তাদের ন্যায়সঙ্গত আন্দোলন চালিয়ে আসছেন, তাদের কেউ সেখানে ছিলেন বলে তার কাছে মনে হয় না। তিনি বলছেন যে আসলে আন্দোলনকারীদের মধ্যে ঘাপটি মেরে থাকা জামাত শিবিরের যে সমস্ত সন্ত্রাসী লুকিয়েছে, যারা দেশের পরিস্থিতিকে ভিন্ন কায়দায় প্রবাহিত করার চেষ্টা করছেন, তাদের দ্বারাই এই কাণ্ডটি হতে পারে। পাশাপাশি আমরা আসলে বিএনপির যে সমস্ত, আপনি জানেন যে আজকে সন্ধ্যার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার সাদাত হোসেন সহ 4 বিএনপির নেতার বাসায় হামলা চালানো হয়েছে এবং আমরা এটি নিয়ে কথা বলেছিলাম চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর সঙ্গে। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে এইটি কারা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়েছে সেটি তারা জানেন না, কিন্তু যারা তাদের অফিসে হামলা চালিয়েছে, তাদের বাসভবনে হামলা চালিয়েছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে, আর তাদের সঙ্গে আওয়ামী যুবলীগের একটি সুস্পষ্ট প্রমাণ তারা পেয়েছেন এবং তারা বলছেন যে স্থানীয় একজন কাউন্সিলরের নেতৃত্বে পুরো বিষয়টি ঘটানো হয়েছে এবং এই প্রতিবাদে আগামীকাল তারা আসলে মামলার প্রস্তুতি নেবেন। আমরা দেখেছি আজকে সন্ধ্যার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় হামলাকারীরা হামলা করে এবং সেখানে বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়। পরবর্তীতে ডাক্তার সাদাত হোসেনের বাসার নিচে রাখা অন্তত 14 থেকে 15টি গাড়িতে তারা আগুন ধরিয়ে দেয়। এর পরবর্তী আরও 2জন বিএনপি নেতার বাসায় এই হামলাটি চালানো হয় এবং এই জন্য এই হামলার পেছনে আওয়ামী সন্ত্রাসীরা যুক্ত থাকতে পারে বলে অভিযোগ করেছেন এরশাদুল্লাহ এবং অন্যান্য যারা রয়েছেন এবং তারা বলছেন আগামীকালকে সকালে তারা এ বিষয়ে মামলা করতে পারেন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে আওয়ামী লীগ এবং বিএনপির শিবিরে হামলার সর্বশেষ বিষয়। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। এবার রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজকে সারাদিন রাজশাহীর পরিস্থিতি কেমন ছিল, রাতের পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, রাজশাহীতে আজকে সারাদিন অনেকটা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গেছে এবং একটা উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে দিয়ে রাজশাহীর আজকে সারাদিনের পরিস্থিতি গেছে এবং রাজশাহীতে এ পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছে, তবে আজকের দিনটি একদম ব্যতিক্রম ছিল। কেননা আজকে যখন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আন্দোলনে অর্থাৎ তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে তাদের যে মিছিল বের করেছিল, সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রথমেই তারা একজন পুলিশ সদস্যর উপরে চড়াও হয় এবং তাকে গুরুতর আহত করে এবং পরবর্তীতে সেই সদস্যকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে তাদের মিছিলটি যখন নগরীর তালাইমারি অতিক্রম করে, সেই সময় একটি পুলিশ বক্সে তারা ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঠিক একই অবস্থা গেছে অপর 2টি পুলিশ বক্সেও আমরা দেখেছি যে নগরীর ভদ্রা এবং গেটে যে 2টি পুলিশ বক্স ছিল সেখানে তারা ভাঙচুর করেছে এবং অগ্নিযোগ করেছে। এর আগে তাদের দাবি ছিল কিন্তু 9 দফা দাবির বাস্তবায়নে কিন্তু তাদের করতে দেখেছি, তাদের মিছিল করতে দেখি, তাদের প্রতিবাদ করতে দেখেছি। কিন্তু আজকে তাদের যে মিছিলে ছিল তাদের কিন্তু অনেকের কণ্ঠে ছিল 1 দফা দাবি, অর্থাৎ 1 দফা দাবিতেই তারা কিন্তু আজকে যে আন্দোলন সেটি কিন্তু অব্যাহত রেখেছিলেন। সেই সাথে এখানে আজকে তাদেরকে এর আগে যতটা অংশ দেখা গেছে, আজকে তাদের মনোভাব অনেকটাই ভিন্ন দেখা গেছে এবং তাদের যে মিছিল ছিল, শিক্ষার্থীরা ছিল, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ছিলেন। তবে সেইখান থেকে কিন্তু বেশ কিছু মানুষকে আমরা দেখেছি যে উগ্র মেজাজে তাদের দেখা গেছে এবং সেই সাথে এখানে আমরা কথা বলেছিলাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে এবং তিনি বারবার একটি কথা বলছিলেন যে তারা কিন্তু ধৈর্য সহকারে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন। এবং আজকে যেহেতু 3টি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে এবং একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে, এরপরও পুলিশকে কিন্তু আমরা এখন অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত আমরা কোনো অভিযান বা কোনো অ্যাকশনে যেতে
দেখেনি, বা যখন শিক্ষার্থীদের মধ্যে থেকে কিছু মানুষ পুলিশ বক্সগুলোকে আগুন ধরিয়ে দিচ্ছিল, ভাঙচুর করছিল, সেই সময় কিন্তু আমরা পুলিশকে কোনো পুলিশি অ্যাকশন, যেটি এর আগেও আমরা দেখেছিলাম যে অন্ততপক্ষে ফাঁকা ফায়ার করেছে বা টিয়ার ছুড়েছে, আজকে পুরোটাই ব্যতিক্রম ছিল। আজকে কিন্তু পুলিশকে এই ধরনের কোনো ভূমিকাতে আমরা দেখতে পাইনি, এবং শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শেষ করে তারা দুপুর নাগাদ তারা কিন্তু তারা তাদের মতো করে চলে গেছেন। এবং একটি কথা যে পুলিশ কমিশনার বলছিলেন যে তাদের শিক্ষার্থীদের যে যারা আন্দোলন করেছেন, যারা মিছিল করেছেন, এর মধ্যে বেশ কিছু মানুষ রয়েছে যারা এর আগেও কিন্তু নাশকতাকারী বা নাশকতার সাথে সম্পৃক্ত এই ধরনের কিছু মানুষ কিন্তু এই মিছিলে ছিল, এবং তারা বলছিলেন যে এগুলো শিক্ষার্থী নয়, তাদের অন্য কোনো মতাদর্শ বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, যার ফলেই তারা কিন্তু শিক্ষার্থীদের ঢাল করে এই ধরনের নাশকতা চালাচ্ছে। একইভাবে দেখা গেছে যে আজ কিন্তু আওয়ামী লীগের একটি কার্যালয়ে এই শিক্ষার্থীদের মিছিলকে কেন্দ্র করে বা শিক্ষার্থীদের যে মিছিল ছিল সেইখান থেকে একদল শিক্ষার্থীদের কেন্দ্র করে কিন্তু মানুষ বের হয়ে এবং একটি আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয়ে কিন্তু ভাঙচুর চালিয়েছে, এবং সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছিল। তো সর্বোপরি এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি বা আইনশৃঙ্খলা বাহিনীর বরাদ্দে বলা যেতে পারে, রাজশাহীতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজুর রহমান এবং আহসান রিটন, আপনাদের দুজনকে ধন্যবাদ।